আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের একাদশ অধ্যায় চলবিদ্যুতের যশোর বোর্ড 2024-এ আসা সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে 1 নং, 2 নং ও 3 নং বাল্বের গায়ে যথাক্রমে লেখা আছে 220 ভোল্ট 50 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট ও 220 ভোল্ট 100 ওয়াট। তিনটা বাল্ব আছে, তিনটা বাল্বের গায়ে এই ইনফরমেশনগুলো লেখা আছে। সমান্তরালে সংযুক্ত 2 নং ও 3 নং বাল্বের সাথে 1 নং বাল্বটি শ্রেণীতে সংযুক্ত। ঠিক আছে, তাহলে আমাকে প্রথম কাজ কি আমার বলো। একটা প্রশ্ন পড়ার পর প্রথম কাজ হচ্ছে আমার বর্তনীটা বুঝে ফেলা বা বর্তনীটা আঁকা। তাহলে আমরা বর্তনীটা আগে এঁকে ফেলি। দেখো, বলছে কি এখানে সমান্তরালে সংযুক্ত 2 নং এবং 3 নং, তার মানে 2 এবং 3 সমান্তরালে সংযুক্ত এবং তার সাথে 1 নং বাল্বটি শ্রেণীতে সংযুক্ত। তার মানে দেখো, তাহলে প্রথমে 2 এবং 3 নেই। এটা হচ্ছে মনে করো 2 নং, এইটা হচ্ছে মনে করো 3 নং বাল্ব। বাল্ব মানে কি? বাল্ব মানে হচ্ছে তাদের রেজিস্ট্যান্স আমরা কল্পনা করে কি করব, একটা সার্কিট আঁকবো। মানে এই রোধ হচ্ছে একটা বাল্বের রোধ, এটা আরেকটা বাল্বের রোধ। তাহলে এইটা যদি হয় 2 নং, এটা হচ্ছে 3 নং, তাহলে 2 এবং 3 নং বাল্ব আঁকছি। এই দুটো কিসে সংযুক্ত? এই যে দেখো সমান্তরালে সংযুক্ত। তাহলে এই যে সমান্তরালে সংযুক্ত করে দিলাম আমি। 2 এবং 3 সমান্তরালে সংযুক্ত দিছি। তার সাথে 1 নং বাল্বটি কিসে? শ্রেণীতে সংযুক্ত। তাহলে 1 নং বাল্বটা যদি শ্রেণীতে সংযুক্ত করতে হয় তাহলে 1 নং বাল্বটা দিতে হবে এইখানে। দেখছো কোথায় দিছি? এই যে। তাহলে এটা হচ্ছে 1 নং বাল্ব। 2 এবং 3 এর সাথে 1 নং কিসে আছে? শ্রেণীতে আছে। এই দুইটা পরস্পর সমান্তরালে, তার সাথে 1 নংটা শ্রেণীতে। তাহলে আমরা বর্তনীটা পেয়ে গেলাম যে কোন ধরনের বর্তনীর কথা এখানে বলা হচ্ছে, এটা আমরা পেয়ে গেলাম। এখন মনে করি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে, মনে করি এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা, এখন খেয়াল করো, তো বর্তনী আমরা পেয়ে গেছি। গ নম্বর প্রশ্ন যে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। বর্তনীর কি নির্ণয় করো? তুল্যরোধ নির্ণয় করো। আচ্ছা, বর্তনীর তুল্যরোধ নির্ণয় করার জন্য আমার 3টা বাল্বের রোধ জানা দরকার, রেজিস্ট্যান্সগুলো জানা দরকার। এখন রোধ তো আর দেওয়া নেই, দেওয়া আছে কি পাওয়ার এবং ভোল্টেজ দেওয়া আছে। তো সেখান থেকে কিন্তু আমরা রোধ বের করে ফেলতে পারি। কেন? কারণ আমরা একটা ফর্মুলা জানি, এরকম দেখো তো, আমরা জানি যে P ইজ ইকুয়াল ভি ইন্টু আই, অর্থাৎ পাওয়ার হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তাহলে এখান থেকে ভিকে রেখে যদি আইকে আমরা ভাঙাই তাহলে আই ইজ ইকুয়াল কি? কারেন্ট ইজ ইকুয়াল ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভি আর ভি গুণ করলে উপরে হয় ভি স্কোয়ার, নিচে হয় আর। তার মানে পি ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। এখন কথা হচ্ছে পি যদি ভি স্কোয়ার বাই আর হয় তাহলে আর সমান কি হয়? আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার বাই পি, এই যে আরটাকে এই পাশে নিলাম, পিটাকে নিচে, তাহলে আর সমান কি হয়? আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তাহলে এই ফর্মুলা দিয়ে ভোল্টেজ আর পাওয়ার জানা থাকলে আমি রেজিস্ট্যান্স বের করতে পারি। তাহলে এখন যেহেতু প্রত্যেকটা বাল্বের ভোল্টেজ আর পাওয়ার দেওয়া আছে, তাহলে আমি কি করব? এখান থেকে রেজিস্ট্যান্সগুলো বের করে নিব। তাহলে 1 এর ক্ষেত্রে খেয়াল করো, তাহলে আর ওয়ান সমান কি হবে? আর1 সমান ভি স্কোয়ার বাই পি। ভি স্কোয়ার বাই কি? পি। অথবা লিখতে পারি যে ভি1 স্কোয়ার বাই পি1। ঠিক আছে, তাহলে ভি1 স্কোয়ারের মান কত? 1 নম্বরের ক্ষেত্রে 220 ভোল্ট 50 ওয়াট। তাহলে ভি হচ্ছে 220, এই 220-এর উপর স্কোয়ার ডিভাইডেড নিচে কত? নিচে পি1 পাওয়ার কত? 50, এই যে 50। তাহলে এখান থেকে একটা মান পাবো না আমরা? এখান থেকে একটা মান পাবো। সেই মানটা কত আমরা ক্যালকুলেট করে দেখব, সেই মানটা আসলে কত। আচ্ছা, যদি এই মানটা আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 220-এর উপর স্কোয়ার ডিভাইডেড 50, তাহলে 968। কত পেলাম? 968, 968। এখন এককটা কি? রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল কি? আর1। এখন আমরা বের করব হচ্ছে আর2। তাহলে আর2 এর ক্ষেত্রে একই সূত্র। আর2 সমান কি হবে? ভি2 স্কোয়ার বাই পি2। তাহলে ভি2 কত? 2 নম্বর বাল্বের ভোল্টেজ কত? 220। তাহলে এই যে 220-এর উপর স্কোয়ার ডিভাইডেড নিচে কত? এবার কিন্তু পাওয়ার হচ্ছে 100 ওয়াট। এই যে নিচে লিখলাম 100। তাহলে এখান থেকে একটা মান আসবে, সেই মানটা কত? এখান থেকে মানটা কত আসবে? 220 স্কোয়ার ডিভাইডেড নিচে হচ্ছে 100, তাহলে মানটা আসে 484। কত আসে? 484। এই যে 484 ওহম। ঠিক আছে, 484 ওহম। এখন আর2 এবং আর3 দেখো তো সব ডাটা সেম না? 220 ভোল্ট 100 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট। তাহলে এটার ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আমরা লিখে দেব আর3 ইজ ইকুয়াল আর2 ইজ ইকুয়াল কত? এই 484 কত? 84। এই যে 484 ওহম পাইছি। 3টা রেজিস্ট্যান্স আমি পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। দেখো, তাহলে এইটা একটা, প্রত্যেকটা রোধের মান আমি জানি।
প্রথম কাজ হচ্ছে এই যে প্যারালাল দুইটা আছে না, সমান্তরাল যে দুইটা আছে সেই দুইটার তুল্যরোধ বের করা। তাহলে 2 এবং 3-এর তুল্যরোধ যদি আমরা বের করি তাহলে আমরা লিখব হচ্ছে যেহেতু সমান্তরাল তাহলে আমরা কোন সূত্র দিয়ে করব 1 ডিভাইডেড আর P1 ইজ ইকুয়াল, তাহলে 1 ডিভাইডেড R2 2 এবং 3 যেহেতু প্লাস 1 ডিভাইডেড R3। ওকে, এখন এখান থেকে কি পাই বলো, 1 ডিভাইডেড R2 এর মান কত, 1 ডিভাইডেড R2 এর মান 484 প্লাস 1 ডিভাইডেড R3 এর মান হচ্ছে 484, তাহলে মান যেটা হবে অর্ধেক হবে আর কি 484, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি 242। আচ্ছা ক্যালকুলেশন করি, তাহলে 1 ডিভাইডেড কত বলো তো 484 প্লাস 1 ডিভাইডেড 484, ঠিক আছে, তাহলে মানটা আসতেছে 1 ডিভাইডেড 242, 1 ডিভাইডেড কত 242। ওকে, এখন 1 ডিভাইডেড RP1 সমান 1 ডিভাইডেড 242, তাহলে RP1 সমান কত, RP1 সমান কত বলো, RP1 সমান 242, ঠিক আছে। RP1 পাইছি, RP1 মানে হচ্ছে এই দুইটার তুল্যরোধ। এখন দেখো এই দুইটার যে তুল্যরোধ সেটা তো পেয়ে গেলাম কত 242, তাহলে সেইটার সাথে এই তুল্যরোধের সাথে এখন এই দুইটা মিলে তো একটা হয়ে গেছে, সেটার মান কত, এই যে 242 ওহম, সেটার মান 242 ওহম, এবং এইটার সাথে এইটা কিসে এখন শ্রেণীতে, তো শ্রেণীতে যদি হয় তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট এই পুরো সার্কিটের রোধটা কি হবে, এই দুইটার মান যা পাইছি তার সাথে এটা হচ্ছে শ্রেণীতে থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। অতএব আমরা এখন লিখতে পারি যে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান কি হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R1 প্লাস RP1, এই RP1 বোঝা গেল কিনা, কেন যোগ করলাম, কারণ শ্রেণী সংযোগে আছে এরা, ঠিক আছে। তাহলে মানটা কত আসে, এই R1 এর মানটা ছিল হচ্ছে 968, ঠিক আছে, এর সাথে যোগ করব হচ্ছে RP1 এর মান পাইছি 242, এই দুইটা যদি যোগ করি আমরা এখান থেকে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব সরাসরি, সেটা হচ্ছে 968 যোগ কত 242, 1210, এই যে 1210 কি বলতো ওহম, এই যে 1210 ওহম এটাই হচ্ছে কি বলতো, এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এই যে বর্তনীটা আছে বর্তনীটার তুল্যরোধ হচ্ছে 1210 ওহম, ঠিক আছে, এটা বোঝা গেল, খুব ইজি জিনিস কিন্তু। বর্তনীর তুল্যরোধ বের করে ফেললাম। এখন আমরা যদি ঘ নম্বরটা সলিউশন করি, ঘ নম্বর বলছে যে উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে উদ্দীপকের বাল্বগুলো, মানে কি প্রত্যেকটা বাল্বকে এবার সমান্তরালে সংযুক্ত করতে হবে। আগে কি ছিল 2 এবং 3 ছিল সমান্তরালে, এর সাথে 1 ছিল শ্রেণীতে, কিন্তু এখন কি করতে হবে, এখন প্রত্যেকটা বাল্বকে কি করতে হবে, সমান্তরালে সংযুক্ত করতে হবে। তার মানে বর্তনী কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে, বর্তনীটা কি হয়ে গেছে বলো, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তার মানে এখন প্রত্যেকটা বাল্বকে কিসে রাখতে হবে, সমান্তরালে রাখতে হবে, এই তো প্রত্যেকটা বাল্বকে সমান্তরালে রাখতে হবে, তাহলে বর্তনীটা হবে ঠিক এরকম, এই যে, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3 নং ওহম, আর সবাই এই ভি ভোল্টেজের কিসে আছে বলো, ভি ভোল্টেজের সাথে প্যারালালি সংযুক্ত আছে সবগুলা। এখন দেখো তাহলে ভোল্টেজটা কত, ভোল্টেজের মান কত বলো তো, এই সার্কিটের ভোল্টেজের মান কত, খেয়াল করো এখানে যদি লক্ষ্য করো দেখবা যে 1 নং যে বাল্ব আছে সেটার ভোল্টেজ 220 ভোল্ট, 2 নং যে বাল্ব আছে সেটাও 220 ভোল্ট, 3 নং বাল্বটাও কি 220 ভোল্টে ক্রিয়াশীল, তাই না, 220 ভোল্টে আছে না, সবাই কানেক্টেড 220 ভোল্টে আছে। তার মানে 220 ভোল্টে যদি থাকে, খেয়াল করো, এবং বলছে সমান্তরালে, শ্রেণীতে বললে অন্য শর্ত আসতো, যেহেতু সমান্তরালে বলছে এই কারণে আমরা এটা 220 ভোল্ট লিখতে পারবো। কেন, কারণ সমান্তরালে সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। আবারও বলতেছি, সমান্তরালে যদি এই তিনটা কানেক্ট থাকে, এই 1 2 3 সমান্তরালে থাকে, শুধু সেই শর্তেই আমরা এই 220 ভোল্ট আমরা এই সোর্স ভোল্টেজ হিসেবে নিতে পারবো, মানে টোটাল ভোল্টেজ হিসেবে নিতে পারবো। যদি এরকম থাকতো, চিত্রটা যদি এরকম থাকতো, তাহলে কিন্তু আমি এই ভোল্টেজটা নিয়ে কাজ করতে পারতাম না। কেন, কারণ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সমান পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ প্যারালালে সংযুক্ত প্রত্যেকটা রেজিস্ট্যান্স সমান পরিমাণ ভোল্টেজ ড্রপ করবে। এই কারণে আমি এই প্রত্যেকটার জন্য সোর্স ভোল্টেজ 220 ভোল্ট বিবেচনা করতে পারছি। এটা শুধু এই শর্তে প্রযোজ্য যে যখন তিনটা কিসে থাকবে, প্যারালালে থাকবে। এই শর্তগুলো মনে রাখবা খুব ভালো মতো। আচ্ছা, তাহলে আমি সোর্সের ভোল্টেজ পেয়ে গেছি এবং তিনটা রেজিস্ট্যান্স কিন্তু আমার জানা আছে,
কত কত, একটা ছিল হচ্ছে 968, আর একটা ছিল 484, আর একটা 484। এই রেজিস্ট্যান্সগুলো আমার কিন্তু জানা আছে। এবং এই যে টোটাল যে তুল্যরোধ, এই বর্তনীর টোটাল তুল্যরোধ, আগে যে তুল্যরোধ ছিল সেই তুল্যরোধ ছিল 1210, এখন যে তুল্যরোধ সেটা কি 1210 হবে? অ্যান্সার হচ্ছে না। কেন? কারণ বর্তনী কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন তুল্যরোধটা বের করবো আমরা আগে। কেন বের করতেছি সেটা বোঝাচ্ছি তোমাকে। দেখো ঘ নম্বর, তাহলে যদি আমরা ঘ নম্বর করি আমাদের লাগবে কি বলো তো? এখান থেকে ঘ নম্বর বের করতে গেলে তুল্যরোধটা কেন লাগবে সেটা বলতেছি আগে। আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ আর ইকুইভ্যালেন্ট। তাহলে তিনটাই প্যারালালে আছে, তাহলে তিনটাই যদি প্যারালালে থাকে সূত্র কি বলো? একবারেই কিন্তু বের করা যায়। তিনটা প্যারালালে থাকলে সূত্র হচ্ছে 1 আর ইকিউ। ইকিউ কেন একবারে লিখলাম? কারণ একবারে কিন্তু এই একবার প্যারালাল করলেই আমরা কি পাবো বলো? একবার প্যারালাল করলেই কিন্তু আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাবো, এই জন্য আর ইকিউ একবারে লিখলাম। তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে? তাহলে এখান থেকে 1/R ইকিউ এর মানটা কত আসে সেটা আমরা একটু দেখি। তাহলে এখন মানগুলো বসাবো। R1 এর মান কত বলো? R1 এর মান হচ্ছে 968, 968 যোগ 1/R2 এর মান কত? 484 প্লাস R3 এর মানটাও কত? 484। আচ্ছা, এখন এগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে পাবো 1/R ইকিউ ইজ ইকুয়াল, এখান থেকে মানটা পাবো 1/ কত বলো তো? 968 প্লাস 1/484 প্লাস 1/484, ঠিক আছে? মানটা আসতেছে 5/968, 5/968। তাহলে অতএব এখান থেকে আর ইকুইভ্যালেন্টটা বের করা যায়। আর ইকুইভ্যালেন্ট মানে কি? এই পুরো সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সেটা কত? তাহলে এটা উল্টায় যাবে, অ্যান্সার ইনভার্স। তাহলে আসতেছে মানটা কত? 193.6, 193.6। এত কি রেজিস্ট্যান্সের একক? ওহম। পাইছি পুরো বর্তনীর রোধ, পাইছি পুরো বর্তনীর ভোল্টেজ পারি। তাহলে পুরো বর্তনী কি পরিমাণ পাওয়ার লস হয় সেটাও আমরা জানি। এখন আমরা দেখব কি পরিমাণ শক্তি সে নষ্ট করছে। তাহলে ব্যয়িত শক্তি আমরা কি জানি? ব্যয়িত শক্তির সূত্র W সমান PT, অর্থাৎ ব্যয়িত শক্তি সমান পাওয়ার গুণন টাইম। আচ্ছা, তাহলে পাওয়ার সমান কি জানি আমরা? P সমান জানি V²/R, V²/R ইন্টু T। এখন দেখো ভোল্টেজ কত বলো? 220, হ্যাঁ এই যে 220-এর উপর স্কয়ার ডিভাইডেড আর রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে পুরো সার্কিটের রেজিস্ট্যান্স কত বলো? বের করছি 193 কত বলো? 6 গুণন টি টাইম। এখন টাইমটা কিসে নেব বলো? দেখো এটা কি পাওয়ার না? এই যে P ইন্টু টি, তাহলে এই রাশিটাকে যে ভাঙাইছি এটা কি পাওয়ার না? তাহলে P এর একক কি? P এর একক হচ্ছে ওয়াট। সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড হয়, মিনিট হয়। তো আমরা নেব কিসে? ঘন্টায়। আমরা কিসে নেব? ঘন্টায়। কেন ঘন্টায় নিচ্ছি? কারণ আমরা জানি 1 ইউনিট সমান কত? আমরা জানি যে 1 ইউনিট ইজ ইকুয়াল 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? 1 কিলোওয়াট ঘন্টাকে 1 ইউনিট বলা হয়। তাহলে আমরা এইটাকে এই জন্য কী করবো? কিলোওয়াট আওয়ারে নেব। তাহলে প্রথমে ওয়াট আওয়ারে নেই, পরে কিলোওয়াট আওয়ারে নেব। তাহলে এই সময়টাকে ঘন্টায় বসাবো, ঠিক আছে? ঘন্টায় সময় দেওয়া আছে 6 ঘন্টা, ঘন্টাই দেওয়া আছে এই যে 6, ঠিক আছে? তাহলে এককটা কি হলো? এককটা হলো কিন্তু ওয়াট আওয়ার, ঠিক আছে? একক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো একক ওয়াট আওয়ার না, কিন্তু আমার ইউনিট মানে কি? কিলোওয়াট আওয়ার। যেহেতু কিলোওয়াট আওয়ার তাহলে কি করব? এটা তো আছে ওয়াট আওয়ারে, তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট আওয়ার বের হয়ে যাবে। তাহলে আমরা একবারে একটা কাজ করি, এখানে 1/1000 নেই। 1/1000 মানে কি বলো? 1000 দ্বারা ভাগ করা। তাহলে ওয়াট আওয়ারকে যদি 1000 দ্বারা ভাগ করি পাবো কি? কিলোওয়াট আওয়ার পাবো। তাহলে কিলোওয়াট আওয়ার পাইছি। এখন এই কিলোওয়াট আওয়ার মানে কিন্তু ইউনিট। তাহলে এখন এটা ক্যালকুলেট করলে কিন্তু এখান থেকে ইউনিটটা বের হয়ে যাবে। তাহলে আমরা দেখি 220-এর উপর স্কয়ার ডিভাইডেড নিচে হচ্ছে 193.6 গুণন 6 গুণন 1/1000, মানটা আসছে কত? 1.5। খেয়াল করো, তাহলে 1.5 ইউনিট। খেয়াল করিও ভালো মতো, 1.5 কি? ইউনিট কেন? কারণ কিলোওয়াট আওয়ার মানে ইউনিট। এই যে 1.5 ইউনিট নিলাম, আমি 1.5 ইউনিট নিলাম, এটা কিসের জন্য? দৈনিক 6 ঘন্টা চালু রাখছে না? তাহলে শুধু সেই সময়টা আমি গুণ করছি না? তাহলে একদিনে খরচ হয় 1.5 ইউনিট। তাহলে আমাকে কোন মাসের কথা বলছে? জানুয়ারি মাস। আর জানুয়ারি মাস কয় দিনে? 31 দিনে। তাহলে আমাদের জানুয়ারি মাসে মোট অপচয় কত? অতএব জানুয়ারি মাসে মানে হচ্ছে মোট অপচয়, মোট শক্তির অপচয় বা পাওয়ার কনজাম্পশন, হ্যাঁ মোট পাওয়ার অপচয় বা ব্যয়িত শক্তি, তুমি যাই বলো, যে কোনো একটা বললেই হবে। মোট ব্যয়িত শক্তি কত? মানে মাসে 31 দিন। তাহলে হচ্ছে কী করবো? 1.5 গুণন 31, তাহলে কত ইউনিট বলো? তাহলে 1.5 ইন্টু 31,
1.5 ইন্টু 31 মানটা কত আসে? মানটা হচ্ছে 46.5 বা 46.5। তাহলে 46.5 ইউনিট আমার ব্যয় হয় জানুয়ারি মাসে, এত ইউনিট। ঠিক আছে, জানুয়ারি মাসে ব্যয় হয় কত ইউনিট? 46.5 ইউনিট। এখন এক ইউনিটের দাম কত? 14 টাকা। তাহলে অতএব টোটাল খরচটা বের করো। অতএব মোট খরচ বা বিদ্যুৎ বিল, মোট বিল, হ্যাঁ মোট বিল সমান কত হবে বলো? 46.5 ইউনিট, এত ইউনিট তোমার অপচয়। তাহলে এক ইউনিটের দাম 14 টাকা। ঠিক আছে, এটা দ্বারা গুণ করো, তাহলে কি টাকা বের হবে না? দেখি আমরা খরচটা কত টাকা বের হয়। তাহলে 46.5 গুণন কত বলো? গুণন 14। ঠিক আছে, আসে 651 বা 651 কি বলো টাকা, 651 টাকা। এখন প্রশ্ন বলছিল কি যে উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা চালু রাখা হলে জানুয়ারি মাসে 651 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাব্যতা যাচাই করো। হ্যাঁ, আসলে 651 টাকাই আসবে যদি কি করি আমরা এই বাল্বগুলোকে সমান্তরালে সংযুক্ত করে প্রতিদিন 6 ঘন্টা করে চালাই, তাহলে জানুয়ারি মাসে আসলে বিদ্যুৎ বিল আসবে কত টাকা? 651 টাকা, যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য হয় 14 টাকা। ঠিক আছে।